কে? কেউ আছে এখানে? কে আছে ওখানে? পায়েও গুলি করেছে আর হাতেও। এই বডি সবার আগে কে দেখতে পেয়েছিল? স্যার আমি দেখেছি। আজ সকালে 9টার সময় যখন অফিস খুলি দেখি যে টনি স্যারের ডেড বডি পড়ে আছে, তখনই আমি আপনাকে ফোন করি। আপনি স্যার আমি রিটা, টনি স্যারের সেক্রেটারি। এই টনি কি এই কোম্পানির একাই মালিক ছিল নাকি অন্য আরো কোনো পার্টনার ছিল? না স্যার, টনি স্যারই একমাত্র মালিক ছিলেন। তাহলে ওনার পরে নেক্সট সিনিয়র অফিসার কে এই কোম্পানির? স্যার রোহিত স্যার। রোহিত? আমি স্যার, আমি এই কোম্পানির সিইও। আচ্ছা, কি কি হয় এই কোম্পানিতে? স্যার আমরা স্টক এক্সচেঞ্জ নিয়ে ডিল করি। স্যার স্যার এনার বেল্ট আর জুতোগুলো দেখুন স্যার। এত বড় কোম্পানির সিইও এইসব পরে অফিসে আসে? তো রোহিত বাবু, আজকাল কিরকম চলছে আজকাল শেয়ারের দাম? স্যার ওই অ্যাকচুয়ালি আজকে স্যার আমি একটু ঘুম থেকে উঠতে দেরি করেছিলাম, তাই আমি ইন্টারনেটে শেয়ার চেক করতে পারিনি। আচ্ছা, তো আপনাদের কোম্পানির কোন স্টক আছে যা খুব ভালো পারফর্ম করছে? তার ব্যাপারে কিছু বলুন। কি কি নাম জানো ওটার? স্যার ওই মনে পড়ছে না স্যার। তো আপনারা বলুন স্টকের ব্যাপারে। আপনারা একটা স্টকের নাম বলুন। কি হচ্ছে কি এইখানে? হ্যাঁ, স্যার সত্যি বলতে এখানে আমরা কেউই কাজ করি না। কাজ করে না? তার মানেটা কি? মানে স্যার, স্যার আমরা সবাই অ্যাক্টর। আরে কিন্তু এটা তো ফাইন্যান্স কোম্পানি, এর সঙ্গে অ্যাক্টিং এর কি সম্পর্ক? স্যার ফাইন্যান্স কোম্পানি তো শুধু নামেই, এখানে কেউ কাজ করে না। আমাদের অ্যাক্টরদের এখানে রাখা হয়েছে যাতে আমরা কাজের অ্যাক্টিং করতে পারি। অ্যাকচুয়ালি স্যার, টনি স্যারের সঙ্গে দেখা করতে অনেক ক্লায়েন্ট আসতো সারাদিন। আমাদের কাজ শুধু এটাই ছিল যে সবাইকে দেখাতে যে অফিসে প্রচুর কাজ হচ্ছে। এই টনি কি কাজ করতো আর এখানে কিসের মিটিং চলতো? স্যার ওনার সঙ্গে যে মিটিং হতো সেটা কেবিনের মধ্যেই হতো। এখন ক্লায়েন্টের সঙ্গে ওনার কি কথা হতো সেটা আমরা কেউই বলতে পারবো না স্যার। আর কবে থেকে চলছে এইসব? স্যার গত 2 সপ্তাহ ধরে। অদ্ভুত ব্যাপার। একটা নকল কোম্পানি যেখানে নকল কাজই হতো, তার মালিকের খুন হয়। তদন্ত করতে হবে।
এক্স্যাক্টলি এখানে কি হয়েছিল। তার মানে এখানে টনিকে প্রথম গুলি করা হয়। ওর যদি এখানে গুলি লেগে থাকে তো তাহলে তোর পালিয়ে যাওয়া উচিত ছিল, এক্সিট ওদিকে ছিল। ও আবার অফিসের ভেতরে কেন গেল? হয়তো খুনি এই দিকেই ছিল, বাঁচার জন্যই পালাচ্ছিল। এই হ্যান্ডেলেও রক্ত লেগে রয়েছে। ওকে এখান থেকে টেনে নিয়ে আসে, তারপরে ওকে ওইখানে নিয়ে যায় যেখানে খুন করা হয়। রক্ত ছড়িয়ে রয়েছে। স্যার এখানে এখানে দেখুন, এত রক্ত। মনে হচ্ছে এখানে লুকিয়ে বসেছিল বাঁচার জন্য। আর খুনি আসে, তারপরে ওকে ওখানে নিয়ে যায় যেখানে ওকে খুন করে। স্যার স্যার ওই দেখুন, জলের বোতল। স্যার জলে তো মনে হচ্ছে স্যার। জলেরই তো বোতল, কিন্তু বোতলের রক্ত, বোতলটা হাতে ছিল নাকি এটা দিয়েই মেরেছিল? এখানে তো রক্ত নেই, রক্ত ওইখানে আছে। তার মানে রক্ত এখানেও আছে, মানে এই বোতলটা হয়তো এখানেই ছিল। ও এখানেই লুকিয়েছিল, মানে বোতলটা হয়তো হাতে নিয়েছিল বাঁচার জন্য এখানে, আর ওখানে যাওয়ার সময় পড়ে যায়। এখানেও রক্ত, ওখান থেকে আসে, মানে এখানে হাত দেয়। আর স্যার হ্যাঁ, এখানে তো ব্লাড ট্রেল রয়েছে। এখানেও কি করছিল? এখানে হাতের চিহ্ন আছে, এখানেও রক্ত আছে, এখানেও হাতের চিহ্ন আছে। কিছু ধরছিল নাকি? আরে কি ঠিক আছো? হ্যাঁ স্যার। ভিতরে বন্দুক লুকিয়ে রেখেছিল, হয়তো এটাই খুঁজতে এসেছিল। কিন্তু ও বন্দুক খুঁজে পাওয়ার আগেই খুনি এখানে পৌঁছে যায়। কিন্তু স্যার ও অফিসে বন্দুক কেন লুকিয়ে রেখেছে? অবভিয়াসলি নিজেকে বাঁচানোর জন্য। এই অফিসের সবকিছুই তো এখানে নকল ছিল, একটাদের হায়ার করে রেখেছিল। জানি না ওর কত শত্রু ছিল। এই ডায়েরিটা স্যার কোড ওয়ার্ড মনে হচ্ছে। কোড ওয়ার্ড লিখে রয়েছে, আর ডায়েরিটা লুকিয়েও রেখেছিল। এর সঙ্গে নিশ্চয়ই টনির মৃত্যুর কোনো সম্পর্ক রয়েছে। তুমি এর বডি স্ক্যানটা চেক করেছো? স্যার স্ক্যান দেখলাম আমি, সবকিছুই ঠিক আছে, শুধু এর অ্যাবডোমেনে কিছু অদ্ভুত গোল গোল জিনিস দেখতে পেলাম স্যার। বুঝতে পারছি না কি জিনিস এগুলো। চলো দেখি একবার। এই দেখুন স্যার। এই যে গোল গোল জিনিসগুলো না সারিকা, এগুলো কোনো মেটালিক জিনিস, সামথিং মেটালিক। মেটালিক? মানে কয়েনের মতো? অ্যাবসলিউটলি। কিন্তু এইগুলোর অ্যাবডোমেনে এলো কি করে? একটা কাজ করি, একে পোস্টমর্টেম করলেই জানা যাবে এই জিনিসটা আসলে কি। আচ্ছা সালুখে, টনির পিঠ থেকে এই 5টা কয়েন পাওয়া গেছে? বস, আমি এই কয়েনগুলোর ব্যাপারে খোঁজ নিয়েছি। এই কয়েনগুলো কোনো দেশের অফিসিয়াল কারেন্সি নয়। কিন্তু স্যার, কেউ নিজের ইচ্ছায় এই কয়েনগুলো কেন খাবে? হতে পারে খুনি টর্চার করার উদ্দেশ্যে ওকে বাধ্য করেছে এই কয়েনগুলো খেতে। কোনো না কোনো কানেকশন তো আছে এই কয়েনগুলোর সঙ্গে এই কেসের। এই যে টনির নকল এমপ্লয়িরা আছে, ওরাই কিছু বলতে পারবে। তাহলে বলুন, আপনাদের মধ্যে কে দেখেছে টনির কাছে এই কয়েন? না, না স্যার,
আমরা কেউ দেখি। মনে করার চেষ্টা করুন, জোর দিন আপনাদের স্মৃতিশক্তিতে। বলুন, টনিকে কে খুন করলো? আপনারা দুজনকে? আমি দীনানাথ। আরে শেখর, আমি ফোন করেছিলাম। অফিসে এসে জানতে পারলাম যে টনির মার্ডার হয়েছে। টনির সঙ্গে আপনাদের কি সম্পর্ক? আমি ওর থেকে কয়েন্স কিনতাম। সেট কয়েন্স? হ্যাঁ। এটা কি জিনিস আসলে? সেট কয়েন আসলে অনলাইন কারেন্সি। এর ব্যবসা অনলাইন মানে ইন্টারনেটেই হয়। যেমন গোল্ডে আর শেয়ার মার্কেটে যেমন সবাই ইনভেস্ট করেন, সেরকম এতেও করেন। শুধু ডিফারেন্স এটা ফিজিক্যাল ফর্মে হয় না, গোল্ড কয়েনের মতো, তাই না? হ্যাঁ, এটা তো হয়। যেরকম গোল্ড কয়েন হয় সেরকম এই কয়েনও বাজারে পাওয়া যায়। টনি সেই বাছাই করা লোকদের মধ্যে ছিল যারা এর বিজনেস করে। এক মিনিট দীননাথ বাবু, এরকম কয়েনই কি আপনি কিনেছিলেন টনির কাছ থেকে? হ্যাঁ স্যার, আমি তো এরকম 10খানা কয়েন কিনেছিলাম। ও, আর এক একটা কয়েনের দাম 3 লাখ টাকা ছিল। এই দেখুন। মাই গড! এটা তো একদম ওই রকমই স্যার। স্যার, আপনারা আন্দাজ করতে পারবেন না যে এই কয়েন কিনে কিছু লোক কোটিপতি হয়ে গেছে। এর দাম এখন দ্বিগুণ হয়ে গেছে। আমি তো আরও কিনতে চাইছিলাম, তাই শেখরকে নিয়ে আসি যাতে ও ইনভেস্ট করে। দীননাথ বাবু, আপনাকে বোকা বানানো হয়েছে। আগে হ্যাঁ, এই যে কয়েনগুলো দেখছেন না, এই ইন্টারনেট কারেন্সি, এগুলো সোনার কয়েনের মতন বাজারে পাওয়া যায় না। আপনাকে মিথ্যে কথা বলেছে টনি। সব টাকা ডুবে গেল, এই কয়েনগুলোর কোনো দাম নেই। দীননাথ বাবু, টনির মতন অনেক ফ্রড লোক আছে যারা নিজেদের লাভের জন্য আপনাদের মতন লোককে ফাঁসায়। যদি আপনি আপনার টাকা ইনভেস্ট করার আগে একবার ভালো করে খোঁজ নিয়ে দেখতেন। কপাল ভালো আমি এতে ইনভেস্ট করিনি, তাহলে আমিও শেষ হয়ে যেতাম। আমার মেয়ের বিয়ে কি করে হবে? আমার সমস্ত জমানো টাকা এতে ইনভেস্ট করেছিলাম, আমার প্রভিডেন্ট ফান্ডের টাকা। স্যার, আমার মনে হচ্ছে যে টনি ইচ্ছে করেই এই সমস্ত বয়স্ক লোকেদের টার্গেট করত, কারণ ওরা টেকনোলজি আর ইন্টারনেটের ব্যাপারে বেশি জানে না। হ্যাঁ স্যার। স্যার, এটা তো নয় যে 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 লোককে টনি ঠকিয়েছে তাদের মধ্যেই কেউ টনিকে খুন করে দিয়েছে? হতে পারে দয়া, নিশ্চয়ই হতে পারে। টনির খুনিকে খুঁজে বের করার জন্য আমাদের আগে এটা ভালো করে জেনে নিতে হবে যে টনি কতগুলো লোককে এরকম কয়েন দিয়ে ঠকিয়েছে। তারপর এটাও জানা খুব দরকার যে টনির পেটের ভেতর এই কয়েনগুলো গেল কিভাবে। স্যার, আমি এই টনির পুরো ইতিহাস চেক করেছি। ওর কাছে অনেক রকম নকল কার্ড ছিল, ওখানে আলাদা আলাদা অ্যাড্রেসেস, আলাদা আলাদা ফোন নাম্বার। স্যার, আমরা তো এটাও জানি না যে টনি ওর আসল নাম নাকি নকল। আর তাছাড়া আমরা তো এটাও জানি না যে এই সমস্ত অপরাধও একা করেছে নাকি কোনো পার্টনারও আছে ওর। দয়া, যদি একবার কোডটা ক্র্যাক করা যায় না, যে কোডটা টনির অফিসের ডায়েরিতে পাওয়া গেছে, তাহলে অনেক প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাবো। স্যার, একজন কোড ক্র্যাক করা এক্সপার্টের সঙ্গে কন্ট্যাক্ট করেছি, হয়তো খুব তাড়াতাড়ি এর সলিউশন করবেন উনি। আর এই যে টনির অফিসের সমস্ত স্টাফেরা এসেছিল, অ্যাক্টরসরা যারা ওর অফিসে কাজ করতো, তারা কি করে জানলো এই টনির ব্যাপারে? স্যার, একজন অশোক নামের কাস্টিং ডিরেক্টর আছে, ওই এই সমস্ত অ্যাক্টরদের টনির অফিসে পাঠিয়েছিল। তাহলে দেখা করো ওই অশোকের সঙ্গে, দেখা করো। স্যার, কমেডি, রোম্যান্স, প্রত্যেকটা ইমোশন একদম ভর্তি রয়েছে ওর মধ্যে। কি চলবে না? আচ্ছা ঠিক আছে স্যার, আমাকে একটু সময় দিন, আমি এক্ষুনি পাঠাচ্ছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্যার। আরে অশোক বাবু, আমার ফটোটা পাঠিয়ে দিন না। অ্যাকশন, কমেডি, রোম্যান্স সব কিছুতে নাম্বার 1। দেখো ভাই, তুমি তো হিরো হতে পারবে না, একটা কমেডিয়ানের রোল আছে, করবে? কমেডি? আর হ্যাঁ, তোমার মুখের মধ্যে আমি একটা আগুন দেখতে পাচ্ছি। একটা আর্ট ফিল্মে আমার কথা চলছে, তুমি একটা কাজ করো, একটা অডিশন দিয়ে দাও ওটার জন্য। আচ্ছা, কি রোলটা কি? রোল একটা পুলিশ ইন্সপেক্টরের। আরে এ তো আমার বাঁ হাতের খেলা। আরে পুলিশের রোল করার তো খুব ভালো এক্সপিরিয়েন্স রয়েছে আমার। এক্সপিরিয়েন্স আছে পুলিশ ইন্সপেক্টরের রোল করা? আরে রোজই পুলিশের রোল করি। আপনি এটা দেখুন, এটা সিআইডি। এটা কি আসল নাকি? আসল।
আর যে জেলে তোকে নিয়ে যাব না সেটাও আসল। জেল? এইবার কিছু বুঝতে পারলে? না, কে ইনি? কে? হ্যাঁ, তুই একেই একটা সাপ্লাই দিয়েছিলি না অফিসে কাজ করার, অ্যাক্টিং করার জন্য? তুই কি ভুলে গিয়েছিস? স্যার, আপনার নিশ্চয়ই কোথাও কিছু একটা ভুল হচ্ছে। দেখ, সিআইডির সামনে যদি অ্যাক্টিং করিস না তাহলে কিন্তু খুব খারাপ হবে। এই 11 জন অ্যাক্টরকে পাঠিয়েছিলে না তুমি টনির কাছে? হ্যাঁ, মনে পড়েছে, এদেরকেই পাঠিয়েছিলাম আমি। কিন্তু স্যার, কাজ করার অ্যাক্টিং এর জন্য পাঠাইনি, বরং টনি আমাকে এটা বলেছিল যে ও একটা শর্ট ফিল্ম তৈরি করছে আর ওর কিছু স্ট্রাগলিং অ্যাক্টরসের প্রয়োজন। যে অ্যাক্টরদের তুই পাঠিয়েছিলি তাদের ইউজ করেও খুব বড় একটা ঘোটালা করেছে। স্যার, এই কথাটা আমি কি করে জানবো বলুন স্যার? সব 12 জনের মধ্যে কোনো অ্যাক্টরই আমাকে এই ধরনের কোনো কথা বলেনি স্যার। 12? স্যার, ওর অফিসে তো 11 জন ছিল, 12 নম্বর কোথা থেকে গেল? আচ্ছা, যাদের পাঠিয়েছিলি তাদের লিস্টটা নিয়ে আয় তো। হ্যাঁ 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 স্যার, এই নিন। এই হলো নতুন নাম, ঈশা কুমার। আচ্ছা, একে তো ওখানে দেখলাম না, এ আবার কোথায় উধাও হয়ে গেল? স্যার, এই কেসে প্রশ্ন বেশি উত্তর কম, আর ওই কোডগুলো ক্র্যাক হচ্ছে না এখনো। স্যার, রীনা দেবী, আপনি আমাদের টনির বাড়িতে কেন ডেকেছেন? আর হ্যাঁ, ওই কোডগুলো সব সলভ করতে পেরেছেন? খুবই কঠিন কোড স্যার, উইদাউট সাইফারে এটা প্রায় অসম্ভব বলতে পারেন। সাইফার? এই সাইফারটা আবার কি জিনিস? সাইফার আসলে এমন কোনো বই বা ডায়েরি হয় যার মধ্যে এই কোডগুলোর সমাধান লুকিয়ে থাকে। ফ্রেডি, যেমন আন্ডারওয়ার্ল্ডে জিনিসপত্রের নাম কোড দিয়ে ইউজ করা হয়, যেমন বন্দুককে ঘোড়া বলে আর কাক মোবাইলকে বলে। এই সমস্ত কোডস একটা সাইফারে থাকে। যদি এই সাইফার পেয়ে যাই তাহলে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাব। স্যার, আমার মনে হয় টনি এই সাইফারকে এমন কোনো জায়গায় রাখবে যেখান থেকে ও খুব সহজেই দেখতে পারবে বা পড়তে পারবে। কিন্তু স্যার, ওর অফিস তো খুব ভালোভাবে চেক করেছিলাম, ওখানে তো কিছুই পাইনি। তাহলে হতে পারে টনির বাড়িতে পেতে পারি। এই দেখুন স্যার, একটা অদ্ভুত চিহ্ন রয়েছে এখানে, হয়তো এই চিহ্নটা কোডেরই কোনো ইম্পর্টেন্ট পার্ট। তাহলে এই চিহ্নের রহস্যটা এখানেই কোথাও হবে। রুমের এক একটা কোণা চেক করি। রীনা দেবী, এই দেখুন, এই বইটাও ঠিক ওই রকমই চিহ্ন আছে। স্যার, এটাই তো সাইফার। এই দেখুন, এই পেজে শুধুমাত্র 7টা সেন্টেন্স রয়েছে, আর এর প্রত্যেকটা সেন্টেন্সের ফার্স্ট ওয়ার্ডকে হাইলাইট করে দেখি। এই শব্দটার মানেটা কি? জুলিয়াস সিজারের নাম তো শুনেছেন? হ্যাঁ। মনে হয় ওই যুগের কোনো পুরনো কোড এটা। কিন্তু এখানে এই সিজারের আগে জিও তো আছে। এটাই তো জানতে হবে যে কোন সিজার সাইফারের ব্যবহার করা হয়েছে। ধরে নিন, এ যদি জি হয় আর বি যদি এইচ হয়, তো এ টু জেড এই রকম দেখাবে। এই দেখুন, এটা হয়ে গেছে। এবারে আমরা এটা ফলো করে দেখি যে আমাদের কোডের মানে কি বেরোলো। আর আমাদের প্রথম কোড হলো SUNGTQASGX-10। এবারে আমরা ম্যাচ করে দেখব। SM
MOHONHAN। মোহন? আপনার প্রথম কোডের মানে হলো মোহন কুমার 10। স্যার এই মোহন কুমার নামে তো কোনো মানুষ নেই এই কেসে। যদি না থাকে তো খুঁজতে হবে, আর বাকি যে সমস্ত কোড আছে ওগুলো ডিকোড করতে হবে। প্লিজ কুনাল, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি পঙ্কজকে খুব ভালোবাসি। প্লিজ তুমি আমার আর পঙ্কজের মধ্যে কখনো এসো না। সত্যি তুমি আমাকে এত ভালোবাসো? কাট কাট কাট! আপনারা কি মাঝখানে এসে পুরো শটটা খারাপ করে দিলেন? এক মিনিট, আপনারা শর্ট পরে নেবেন, আমরা ঈশার সঙ্গে একটু কথা বলবো। সিআইডি আমার সাথে? প্লিজ আপনারা এখান থেকে চলে যান। এই ফটোটা দেখুন। টনি, একে চেনেন আপনি? ও খুন হয়ে গেছে। কি? কিন্তু কি করে? বেশি ওভার অ্যাক্টিং করার কোনো প্রয়োজন নেই, ক্যামেরা অফ রয়েছে। তুমি বলো কি করে ওকে খুন করা হয়েছে? আমি কি করে বলবো যে কি করে খুন হলো? যে সময় ওর খুন হয়েছে সেই সময় সমস্ত নকল এমপ্লয়ি ওর অফিসে ছিল, শুধু তুমি ছাড়া। তুমি কোথায় ছিলে? নকল এমপ্লয়? কিসের নকল এমপ্লয়? স্যার এটা কি বলছেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না। টনি তোমাদের হায়ার করেছিল না ওর অফিসে ক্লার্কের অ্যাক্টিং করার জন্য? ও তো আমাকে ওর ফিয়ন্সের রোল প্লে করার জন্য টাকা দিয়েছিল, আর সেটাও মাত্র একদিনের জন্য। বাগদত্তার? হ্যাঁ স্যার, ওর মা বাবা এসেছিল ওর সঙ্গে দেখা করতে, আর ও ওনাদের দেখাতে চেয়েছিল যে ও বিয়ে করতে চলেছে, আর ও নিজের জীবন নিয়ে খুব খুশি। ও তোমাকে তো নিশ্চয়ই বলেছিল ওর বাবা মায়ের ব্যাপারে, ওর ব্যাপারে অনেক কিছুই জানতে। হ্যাঁ অনেক কিছু বলেছিল, যাতে কোনো গন্ডগোল না হয়, আর আমার যাতে মনে থাকে কখন কোন ডায়লগটা বলতে হবে। ওর বাবা মায়ের ব্যাপারে যতটা ইনফরমেশন তোমার কাছে রয়েছে আর তুমি যা যা জানো সব কিছু আমাদের বলো। থ্যাংক ইউ স্যার। কোড ডিকোড হয়ে গেছে। এর থেকে কিছু নাম পাওয়া গেছে, আর নামের আগে নাম্বার। নিশ্চয়ই এরা তারা যাদের টনি সেট কয়েন্স বেঁচেছিল। নামের আগে যে নম্বরগুলো আছে তার মানে কার কাছে কতগুলো কয়েন আছে। যেমন এই মোহন এই 10টা সেট কয়েন্স কিনেছিল, চিরাগ 6টা, বিজয় কুমার 8টা, এটসেট্রা এটসেট্রা। স্যার মানে খুনি এদের মধ্যে কেউ একজন? মনে তো সেটাই হচ্ছে। এই সমস্ত লোকগুলোকে বিউরোতে ডাকো, সেট কয়েন নিয়ে বলো। স্যার আমি টনির খুন করিনি। আপনি বললেন বলে জানতে পারলাম টনির নাকি খুন হয়েছে। কাল রাতে তুমি কোথায় ছিলে? কাল রাতে মাথায় যন্ত্রণা হচ্ছিল, তাই আমি রাত 10টার মধ্যে শুয়ে পড়েছিলাম। আচ্ছা, আপনার বাড়িতে আর কে আছে? আমার বাড়িতে তো শুধু আমিই থাকি স্যার। আমার ছেলে আছে যে বিদেশে চাকরি করে। আমি তো আমার রিটায়ার ফান্ডের 15 লাখ টাকা এতে দিয়েছিলাম। এখন আমি বুঝতে পারছি না এটা আমি ফেরত পাবো কি করে। তোমার কাছে বন্দুক আছে না? স্যার, আমার গয়নার দোকান, সিকিউরিটি আর প্রোটেকশনের জন্য আমাদের বন্দুক রাখতে হয়। স্যার সবকিছু তো আপনাকে বলে দিয়েছি, এবার আমি আর আপনাকে কি বলবো? যতক্ষণ না খুনি ধরা পড়বে আমরা তো প্রশ্ন জিজ্ঞাসা করবই। এই ডায়েরিতে সেই সমস্ত লোকেদের নাম লেখা রয়েছে যারা ওর থেকে ওই সমস্ত কয়েনগুলো কিনেছিল। সেই লোকগুলোর নাম আর যতগুলো কয়েন কিনেছিল সব, তার পুরো রেকর্ড এর মধ্যে আছে। আর এর মধ্যে যে তথ্য আছে তার মধ্যে থেকে আমরা এটা জানতে পারবো যে আপনাদের মধ্যে সেই খুনিটা কে। এখন কে কতগুলো কয়েন কিনেছে তার থেকে কি করে বোঝা যাবে খুনি কে? খুব সহজ। খুনি রাগের মাথায় তার কয়েকটা কয়েন টনিকে খাইয়ে দিয়েছিল, আর এই রেকর্ডের হিসেব অনুযায়ী যার কাছ থেকে কম কয়েন পাওয়া যাবে সেই আসলে আমাদের খুনি। চলুন আপনারা সবাই আপনাদের নিজেদের সেট কয়েনের চাকতিগুলো গোনান।
স্যার কয়েনগুলো ঠিকই আছে, একটাও কম নেই। কারোর কাছেই কম নেই, সেটা কিভাবে সম্ভব? এবার তো বিশ্বাস হলো না আপনাদের যে আমরা নির্দোষ? আচ্ছা, এটা কিসের গল্প স্যার? যদি এরা সবাই নির্দোষ হয় তো দোষী কে? সেটা তো এখন টনির মা বাবাই বলতে পারবে। না, এটা হতে পারে না। আমার ছেলে মারা যেতে পারে না স্যার। আপনি হয়তো কোনোভাবে ভুল করছেন। আমাদের ছেলে তো এতটাই সৎ ছিল যে কারোর থেকে একটা টাকা পর্যন্ত নিত না, আর আপনি বলছেন ও সবাইকে ঠকিয়েছে। আমি জানি এটা কোনো বাবা মাই শুনতে পছন্দ করবেন না, কিন্তু টনির সঙ্গে কারো কি কোনো শত্রুতা ছিল? এর মধ্যেই টনির সঙ্গে কারো ঝামেলা হয়েছিল বা- কেমন ঝগড়া স্যার? ও এতটাই বিজি থাকতো যে আমাদের সঙ্গে দেখা করারও সময় পেত না। 3-4 মাস গ্যাপ দিয়ে বাড়িতে ফিরতো। দেখা করতে আসতো না মানে? মানে হলো ও অনেকগুলো জায়গায় অফিস খুলেছিল। কোথায় আর কোথায় ওর অফিস রয়েছে জানেন? দিল্লি, পুনে। যে যে শহরেই টনি থেকেছে কোনো না কোনো ঘোটালা তো নিশ্চয়ই করেছিল। ওর ব্যাপারে ভালো করে খোঁজ নাও, ওর পাস্ট লাইফের। স্যার হ্যাঁ, স্যার দিল্লি আর পুনের পুলিশ অফিসাররা ভিডিও কনফারেন্সে আছে। গুড। স্যার এই স্কেচটাকে দেখুন স্যার, টনির সাথে এর মুখটা মিলে যাচ্ছে। এই লোকটার বিরুদ্ধে 2 বছর আগে দিল্লিতে অভিযোগ দায়ের করা হয়েছিল। অনেক লোককে চিটফান্ড কেসে এ ঠকিয়েছিল, কিন্তু স্যার এর নাম টনি নয়, আসলে অমর। স্যার এখানে ওর নাম প্রশান্ত। ডেলি ইনভেস্ট স্কিমের নামে ও লোকেদের বড় বড় স্বপ্ন দেখিয়েছিল আর অনেক লোকের টাকা তছরূপ করে। ও, বহু লোক ওর বিরুদ্ধে কমপ্লেনও দাখিল করেছে। সমস্ত শহরেই এই ঘটনা ঘটিয়েছে স্যারও। একটা শহর থেকে বেইমানির টাকা জোগাড় করে অন্য শহরে রওনা হয়ে গেছে অন্য কাউকে টুপি পরানোর জন্য। তার মানে হলো দয়া, টনির শত্রু শুধু এই শহরেই নেই, অন্য শহরেও রয়েছে। তাহলে খুনি ওদেরই মধ্যে কেউ হবে। তার মানে স্যার প্রত্যেক শহর থেকে এমন লোকদের লিস্ট বানাতে হবে যারা যারা ঠকেছে। স্যার এখানে ওর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার কেসও দাখিল আছে। শোনো, অলোক নামের একজন লোকেরও টাকা মেরে দেয়। সেই আঘাত সেই লোকটা সহ্য করতে পারে না, তাই ও সুইসাইড করে। তার মানে টনিকে খুন করার সব থেকে বড় মোটিভ তো অলোকেরই কাছের কারো থাকা উচিত। ও না শুধু টাকা হারিয়েছে, বরং ও কাছের কাউকেও হারিয়েছে। হ্যাঁ, অলোক, পুনে। মনে হচ্ছে অলোকের বউ সরিতা বাড়িতে নেই স্যার। হ্যাঁ দয়া, আজ সকাল থেকেই নেই। আজকের পেপার আর দুধ। পঙ্কজ স্যার, একটু গিয়ে প্রতিবেশীদের কাছে জিজ্ঞেস করো তো। এক্সকিউজ মি। হ্যাঁ, আমি অফিসার পঙ্কজ, সিআইডি অফিসার। হ্যালো স্যার, আমি পুনম। হ্যালো। এই সরিতা যে এখানে থাকে, হ্যাঁ হ্যাঁ, ওকে কোথাও বাইরে গেছে? আপনি জানেন কিছু? সেটা তো জানি না। কেন, কোনো সমস্যা হয়েছে? ওনার বাড়ির কোনো এক্সট্রা চাবি আছে আপনার কাছে? স্যার, হ্যাঁ, এনার নাম পুনম, ইনি সরিতার নেবার। যেভাবে এই ঘরের মধ্যে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, মনে হচ্ছে কাল রাত্রে এখানে কিছু হয়েছে। নিশ্চয়ই কিছু হয়েছে দয়া, কিছু না কিছু তো নিশ্চয়ই হয়েছে। এই দেখো, রক্তের দাগ। এটা দেখে মনে হচ্ছে কাউকে এখান থেকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়েছে। স্যার, কেউ আবার ওকে কিডন্যাপ করে নেয়নি তো? পুনম, হ্যাঁ স্যার। ওকে তুমি শেষবার কখন দেখেছিলে? স্যার, রাত 2টো নাগাদ, যখন আমি নাইট শিফট করে বাড়ি ফিরছিলাম।
তখন বোধহয় ও জেগেই ছিল, কারণ ওর ঘরে তখন টিভি চলছিল। ওর বাড়ির আশেপাশে কাউকে দেখেছিলে যে কেউ ওর সঙ্গে দেখা করতে এসছে কিনা? আর কিছু তো না, কিন্তু হ্যাঁ, একটা হোয়াইট কালারের ভ্যান ছিল যেটা বাড়ির বাইরে দাঁড়িয়েছিল, কিন্তু সকালে ওটা ওখানে ছিল ওই না। ভ্যানটাকে আগে কখনো আশেপাশে দেখেছিলে? না, কখনো না। আচ্ছা, ওই ভ্যানের নাম্বার মনে আছে? নোট করেছিলে? নাম্বার তো না, নোট করিনি, অতটা খেয়াল করিনি। আচ্ছা, তুমি কি কোনো চেঁচামেচি বা কোনো হট্টগোল শুনেছিলে? হ্যাঁ, আওয়াজ তো হচ্ছিল বেশ জোরে জোরে, কিন্তু আমার মনে হলো হয়তো সরিতা জেগে আছে তাই টিভি দেখছে, তো আমি অতটা খেয়াল করিনি। আচ্ছা, তুমি ঝগড়াঝাটি বা চেঁচামেচির আওয়াজ শুনেছিলে তখন কটা বাজে? এই ধরুন প্রায় 3টের সময় শুরু হয়েছিল। 3টের সময়? সরিতার কিডন্যাপ তো 3টের সময় হয়েছে। তার মানে সরিতার কিডন্যাপ আর টনির মার্ডার, এই দুটোর মধ্যে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে স্যার। 100% দয়া, কানেকশন 100% রয়েছে, কিন্তু ওর কোনো রকম ক্ষতি হওয়ার আগেই ওকে আমাদের বাঁচাতে হবে। আর পঙ্কজ স্যার, ওই হোয়াইট ভ্যান, সাদা ভ্যান যেটার কথা পুনম একটু আগে বলল, ওই ভ্যানের সম্পূর্ণ ডিটেলস আমাদের চাই, বুঝতে পেরেছো? স্যার, হোয়াইট ভ্যানটা এই রাস্তা দিয়ে ক্রস করেছিল। এই রাস্তাটা তো সামনে হাইওয়ে নাম্বার 15-এ গিয়ে কানেক্ট করে। এটা আবার হয়নি তো যে কিডন্যাপার্স ওই মহিলাকে শহরের বাইরে নিয়ে গেছে? স্যার না স্যার, কারণ আগে যে টোল ট্যাক্সটা আছে ওটা ক্রস করেনি গাড়িটা। তাহলে নিশ্চয়ই কিডন্যাপাররা ওই মহিলাকে টোল ট্যাক্স আর সিগন্যালের মাঝখানে কোথাও লুকিয়ে রেখেছে। তাহলে স্যার ওই সিগন্যাল আর টোলের মধ্যে কোনো রাস্তা তো আছে যেটা ভেতরের দিকে যাচ্ছে, আর হতে পারে কিডন্যাপারদের আড্ডা ওরই আশেপাশে কোথাও হবে। হ্যাঁ, চলো গিয়ে দেখি কোনো রাস্তা আছে কিনা। স্যার, এই একটা রাস্তা আছে যেটা ভেতরের দিকে যাচ্ছে। চলো চলো গিয়ে দেখি। স্যার 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 স্যার, পেছনে। ওই দেখুন স্যার। মাই গড, আপনি ঠিক আছেন? স্যার, ভেতরে কেউ নেই। স্যার, মনে হচ্ছে খুনি গাড়ি নিয়ে পালিয়ে গেল। দেখো স্যার। স্যার, অ্যাম্বুলেন্স আসছে। আচ্ছা শোনো, এটা বলো কে এই সমস্ত করেছে? ও আমার চোখ কাপড় দিয়ে ঢেকে দিয়েছিল, আমি ওর মুখটা ঠিক করে দেখতে পারিনি স্যার। না স্যার, বেরিয়ে গেছে, গাড়ির টায়ারটা পাঞ্চার করে গেছে ও। আচ্ছা আমাকে এটা বলো, ও এই সমস্ত কেন করলো? স্যার, ও আমার স্বামী অলোকের ফিনান্সিয়াল রেকর্ডস চেয়েছিল, জানি না কেন। কিন্তু তোমার স্বামী অলোক এখন তো আর বেঁচেই নেই, তাই না? হ্যাঁ স্যার, ও সুইসাইড করেছিল। ও, কারণ কোনো ফ্রড ওকে ঠকিয়ে লাখ টাকা লুট করেছিল, কিন্তু সেই টাকাটা ওর ছিল না স্যার, ও অন্য কারো থেকে ধার নিয়েছিল, কিন্তু সেই ধার শোধ না করতে পারার জন্য ও সুইসাইড করে নেয় স্যার। এটা কি ব্যাপার স্যার? কিডন্যাপারের অলোকের ফাইন্যান্সিয়াল ব্যাপারে এতটা ইন্টারেস্ট কেন? পঙ্কজ,
দয়া, ওই কিডন্যাপারদের ইন্টারেস্ট এই জন্য রয়েছে, আমার মনে হচ্ছে এই কিডন্যাপারই সেই খুনি যে আসলে অলোককে টাকা দিয়েছিল। আর যে মুহূর্তে ও জানতে পেরেছে অলোক এই পৃথিবীতে নেই, তখন সমস্যা হলো ও টাকা কার কাছে পাবে। ও যখন জানতে পারলো সমস্ত টাকা টনির কাছে আছে, আর তখন ও টনিকেই শেষ করে দিল। আর তারপরে ওকে যেন কেউ সন্দেহ না করে, সমস্ত প্রমাণ লোপাট করার জন্য ও এই মহিলাকে কিডন্যাপ করে আর ওকে জিজ্ঞেস করে যে অলোকের ফাইন্যান্সিয়াল রেকর্ড কোথায় আছে। কে হতে পারে? আচ্ছা শোনো, স্যার। একটা কাজ করতে পারবে? হ্যাঁ স্যার। অলোকের ফাইন্যান্সিয়াল রেকর্ডস আমাদের দিতে পারবে? মাই গড! দয়া, এই অপরাধী যেই হোক না কেন আমাদের আগে এখানে পৌঁছে গেছে, আর মনে হচ্ছে সমস্ত প্রমাণ ও পুড়িয়ে ছাই করে দেওয়ার চেষ্টা করেছিল। ব্যাস স্যার, ওই কম্পিউটারটাকে কিছু না করে দেয় যার মধ্যে অলোকের সমস্ত ফাইন্যান্সিয়াল রেকর্ড আছে। পঙ্কজ, একটু দেখো তো কোনো ল্যাপটপ বা কম্পিউটার পাও কিনা। স্যার, হ্যাঁ, ল্যাপটপ পেয়ে গেছি। ওয়ান্ডারফুল। স্যার, অলোকের ফাইন্যান্সিয়াল ফাইল। গুড। তুমি এই ফাইলটা ওপেন করার চেষ্টা করো, নিশ্চয়ই ওর মধ্যে ওর পাওনাদারদের লিস্টটা পাওয়া যাবে। খুলে গেছে স্যার। এ তো অনেকের কাছ থেকেই ধার করেছে স্যার, আর সব থেকে বেশি ধার নিয়েছে শেখরের কাছ থেকে। শেখর? আচ্ছা, এই আবার ওই শেখর নয় তো যে দীননাথের সাথে আমাদের কাছে এসেছিল? আমি দীনানাথ ও শেখর। হ্যাঁ স্যার, ওই। তাহলে দয়া, এই শেখরের খাঁচায় যাওয়ার সময় হয়ে গেছে। ওই সাদা ভ্যানটা তো পেয়ে গেছি স্যার, কিন্তু শেখরের এখনো কোনো পাত্তা পাইনি। স্যার, শেখর হয়তো খুন করে পালিয়ে গেছে, কিন্তু বেশি দূর যেতে পারবে না। তাহলেও কিছু না কিছু গোলমাল তো নিশ্চয়ই আছে এই কেসে। জানি না, আমার সব ঠিক মনে হচ্ছে না। কেন স্যার, আপনার কি অন্য কিছু মনে হচ্ছে? অভিজিৎ, একবার ভাবো, ওই মহিলার কিডন্যাপ হওয়া, আর তারপরে খুব সহজেই ওই সাদা ভ্যানটা পাওয়া যায় ওইখান থেকে। তারপরে অলোকের ফাইন্যান্সিয়াল রেকর্ড, যেটার মধ্যে শেখরের নামও রয়েছে, সেটাও আমরা খুব সহজে পেয়ে হ্যাঁ যাই। স্যার, ওই ফাইন্যান্সিয়াল রেকর্ডটা ল্যাপটপের ডেস্কটপেই ছিল। সেটাই তো আমি বলছি দয়া, গোলমাল আছে। যেখানে এরকমের ফাইন্যান্সিয়াল রেকর্ড ফোল্ডারে থাকা উচিত, পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকা উচিত। স্যার, কিন্তু যদি আমরা এই সূত্রগুলো পাচ্ছি সেটা তো খুব ভালো ব্যাপার। না পঙ্কজ, আমরা সূত্র খুঁজে পাইনি। সূত্র আমাদের দেওয়া হচ্ছে একের পর এক, একের পর এক। এই জন্য তো আমি বলছি গন্ডগোল আছে, কিছু তো গন্ডগোল আছে। আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। টনির ব্যাপারে আপনার যা কিছু মনে আছে একটু ডিটেলে বলবেন। দারুণ কথা বলতো, লোকেদের বিশাল বড় বড় স্বপ্ন দেখাতো। এটা বড় গুণ ছিল টনির। সকলের সাথে এমন মিশতো শুধু 2 মিনিটে, যাতে আপনার মনে হবে পৃথিবীতে আপনার ওর থেকে ভালো কোনো বন্ধু নেই। আর হ্যাঁ স্যার, ও বিশাল হাইফাই পার্টিও রাখতো নিজের ইনভেস্টারদের জন্য। ওইসব পার্টির ছবি আছে আপনার কাছে? স্যার, হ্যাঁ স্যার, পুরবী এই ছবিটা পাঠিয়েছেন, সাসপেক্টের বাড়ি থেকে পাওয়া গেছে। আচ্ছা, তাহলে এই সে যে এই পুরো গেমটা খেলছে। তার মানে শেখরও এর কবজায় আছে স্যার। এর ফোনটা ট্র্যাক করো। শেখর খুব বিপদের মধ্যে রয়েছে, শেখরকে বাঁচাতে হবে। এবার তো তোমাকে ভগবানও বাঁচাতে পারবে না শেখর। সিআইডি সমস্ত প্রমাণ তোমার বিরুদ্ধে পেয়েছে। একটা ট্রিগার প্রেস করেই তোকে মেরে ফেলবো আমি, আর ওদের সবার মনে হবে যে তুই দেশ ছেড়ে পালিয়ে গেছিস। না না, এরকম করো না প্লিজ, আমাকে আমাকে মেরো না। আমি সত্যি দেশ ছেড়ে চলে যাব। আমি তোমার নাম কাউকে বলবো না, আই প্রমিস। আরে শেখর, তুমি বুঝতে পারছো না, তুমি আমার মুখটা দেখে ফেলেছো। এবার আমি তোমাকে ছেড়ে দেওয়ার মতো বোকামি তো করবো না, এই জন্য তোমায় মরতে হবে। আমাকে প্লিজ প্লিজ মেরো না। আমাকে কে আছো? প্লিজ বাঁচাও আমাকে। কে আছো? প্লিজ বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে, বাঁচাও। ওঠ ওঠ। স্যার, আমি রিটা, টনি স্যারের সেক্রেটারি। তোমার থোবড়া তো আমরা দেখেই নিয়েছিলাম মিস রিতা।
আমি তো কোনো প্রমাণ, কোনো সাক্ষী কিছুই রাখিনি। তাহলে আপনারা কি করে জানতে পারলেন? এই ফটোর জন্য তুমি আমাদেরকে বলেছিলে যে তুমি টনিকে গত 2 সপ্তাহ ধরে চেনো। তাহলে 2 বছর আগের এই ফটোতে তুমি কি করছো? এটাই অনেক কিছু বলে দিয়েছে। এবার বলো, তুমি তোমার বস টনিকে কেন মারলে? টনি আমার বস ছিল না, আমি টনির বস ছিলাম। কিন্তু তুমি তো সেক্রেটারি সেজে ঘুরছিলে, সেটা কি ব্যাপার? আসলে ওটা শুধুমাত্রই একটা নাটক ছিল, সবাইকে দেখানোর জন্য। আসলে তো সমস্ত প্ল্যানটাই এই ব্যাপারে আমার ছিল। টনিকে তো শুধু আমি সামনে রেখেছিলাম, যাতে কোনোদিন যদি ধরা পড়ে যাই তাহলে টনিকে ফাঁসিয়ে দেব। তাহলে টনিকে খুন করে নিজের পায়ে কুড়ুল কেন মারতে গেলে? কারণ পিঁপড়ে যখন পাখনা গজায় তখন সেটাকে কেটে ফেলতে হয়। আর টনি তো একটু বেশি উড়তে শুরু করেছিল, খুব বেশি করে ইরেসপন্সিবল আর ওভার কনফিডেন্ট হয়ে গেছিল। ও দিনানাথের সাথে সেলফি তুলে সেটাকে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিল। তোমার ভয় হয়েছিল যে ওই ফটো যদি সোশ্যাল মিডিয়ায় চলে যায় তাহলে যে যে শহরে ও 2 নম্বরই করেছে ওখানে কেউ না কেউ ওকে চিনে ফেলবেই। হ্যাঁ, আর ওর পেটে যে কয়েন ছিল ওগুলো? ওই কয়েনগুলো আমি ওকে গিলিয়েছিলাম, যাতে আপনাদের মনে হয় যে খুন এমন একজন করেছে যাকে টনি ঠকিয়েছে। আর এই জন্য তুমি সব সন্দেহের তীর ওর দিকে ঘুরিয়ে দিলে, যাতে আমরা ওকে অপরাধী ভাবি। জানি না কত মানুষের জীবন নিয়ে তুমি খেলেছ। সারা দেশের অনেক মানুষের শুধু টাকা নয়, তাদের আনন্দ, স্বপ্ন সব কেড়ে নিয়েছ। এই অপরাধের জন্য তুমি কঠোর শাস্তি পাবে। না না না, আমার ওই এক স্বপ্ন। যশবন্ত, কোমল কেমন আছে? একই রকম শান্ত, ওই একই রকম স্বপ্ন দেখছে। আগে স্ট্রেসটা কাটিয়ে ওঠার পর থেকে জানি না কি হয়েছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। রিল্যাক্স, ঠিক হয়ে যাবে। আরে কিভাবে ঠিক হবে? 1 মাস ধরে চলছে। সব ঠিক হয়ে যাবে, আমি ডক্টরকে দেখাবো তো। আরে ফোনটা কেন তুলছে না? কি হয়েছে? অনিশা আর আমার সন্ধেবেলায় পার্টিতে যাওয়ার কথা, সকাল থেকে ফোন ট্রাই করছি, ও ফোন তুলছেই না। আরে তুমি অভয়কে ফোন করো না। কোমল এখন কোথায়? ওই বাইরে গেছে, আর্ট গ্যালারিতে কোনো কাজ আছে। অভয়, অনিশা কোথায়? ফোন তুলছে না কেন? কি কি কখন? আমি আসছি। ঠিক আছে ঠিক আছে, আমি আসছি, দাঁড়াও। আরে কি হয়েছে? অনিশা কাল থেকে নিখোঁজ। হোয়াট?
এগুলো তো সব স্কেচ। স্যার এই স্কেচেসগুলো আমারই করা। আমি একজন আর্টিস্ট। আচ্ছা, দারুণ। তাহলে কিছু বিশেষ ব্যাপার আছে যে তুমি এই স্কেচগুলোকে এখানে নিয়ে এসছো? হ্যাঁ, কি? এই পেন্টিংগুলোয় যে জায়গাটা আছে আর যা কিছু হচ্ছে, এগুলো আমি স্বপ্নে দেখি। এটা গত 1 মাস ধরে হচ্ছে। আর কিছু মনে পড়ে কি এটা ছাড়া? না স্যার, শুধু এই জায়গাটাই। স্যার, যা কিছু এই পেন্টিংয়ে দেখাচ্ছি, এই সবগুলো মনে হয় আমার সাথেই হচ্ছে। আমি ওখানে উপস্থিত। এই লাল শাড়ি পরা মহিলার খুন, এই লোকটা ওকে গুলি মারছে। স্যার, আর্টিস্ট তো হয়তো একটু বেশি ইমাজিন করে ফেলেছে। যা ভেবেছিল হয়তো ঠিক সেরকমই স্বপ্নে দেখেছে। না স্যার, আমার প্যারেন্টসরাও এটাই ভাবেন, কিন্তু এটা সত্যি নয়। আমার মনে হয় যে এটা হয়ে গেছে বা হতে চলেছে। আচ্ছা, এইরকম জায়গা থেকে তুমি আগেও কোনোদিন গিয়েছো? না স্যার, এই জায়গাতে তো আমি আগে কখনোই যাইনি। তাহলে স্বপ্নে তুমি এগুলো দেখছো কি করে? হ্যাঁ স্যার, লাস্ট মান্থ আমি আমার বন্ধুদের সাথে ঘুরতে গেছিলাম নৈনিতাল। ওখানে এমন কিছু ঘটে, তারপর থেকেই এটা হয়। কি হচ্ছিল বলো? না স্যার, কিচ্ছু মনে নেই। কোন কোন বন্ধু ছিল ওখানে? স্যার, আমার 2 জন বন্ধু ছিল, ইলা আর রাহুল। ইলা আর রাহুল? পুরবি, কোমলের থেকে ইলা আর রাহুলের ফোন নাম্বার নিয়ে কন্ট্যাক্ট করো আর কোমলকে বাড়ি ছেড়ে দিয়ে এসো। কোমল, তোমার এই ছবি ফটোগ্রাফগুলো যদি রাখি, আপত্তি নেই তো? থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ওকে, এসো এসো। স্যার, এই কোমল যেটা বলছিল এরকম হতে পারে নাকি? কেন হতে পারে না পঙ্কজ? নিশ্চয়ই হতে পারে। এমন বাড়ি খুঁজতে হবে যা চার্চের আশেপাশে হবে। এটাও জানি না যে মুম্বাইয়ে নাকি মুম্বাইয়ের বাইরে। রেজিস্ট্রেশন অফিস থেকে জানার চেষ্টা করি, যদি মুম্বাইতে এরকম কোনো জায়গা থাকে জেনে যাবো স্যার। রেজিস্ট্রেশন অফিস আর প্রপার্টি রেকর্ড অফিসে খোঁজ নিয়ে দেখি। দেখা যাক কোমল যেটা বলেছে সেটা সত্যি ছিল নাকি এটা ওর স্বপ্ন ছিল। যে করে হোক আমার স্ত্রীকে খুঁজে বের করুন ইন্সপেক্টর স্যার। স্যার, আমার স্ত্রী আজ পর্যন্ত আমাকে না বলে নিজের বাপের বাড়ি পর্যন্ত যায়নি। আর স্যার, আজকে এমন অবস্থা যে 48 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও আমি জানি না যে আমার স্ত্রী কোথায় আছে। তুমি বলো না ওনাকে যে উনি যেন আমার স্ত্রীকে খুঁজে আনেন। ইন্সপেক্টর স্যার, প্লিজ অনিশাকে খুঁজে দিন, প্লিজ। দেখুন ম্যাম, আমরা কোনো জাদুকর নই যে ফটো দেখিয়ে খুঁজে বের করব। চেষ্টা করছি। আচ্ছা, আপনি এটা বলুন, অন্বেষা দেবী হারিয়ে যাবার আগে ওনাকে আপনারা কখন আর কোথায় দেখেছিলেন? কালকে দুপুরেও বাড়ি থেকে বেরিয়েছিল ইন্সপেক্টর স্যার। আচ্ছা, বলতে পারবেন উনি কিভাবে গিয়েছিলেন? রিক্সাতে না ট্যাক্সিতে? আমাদের গাড়িটা নিয়ে গেছিল স্যার। ঠিক আছে, আপনি গাড়ির নাম্বারটা দিন। ঠিক আছে, ওনার নাম্বারটা সার্ভিলেন্সে দিয়ে দিচ্ছি আর ট্রাফিক ডিপার্টমেন্টকে ইনফর্ম করে দিচ্ছি গাড়ির ব্যাপারে। আপনারা চিন্তা করবেন না, খুঁজে বের করব। আচ্ছা শুনুন। হ্যাঁ স্যার। উনি নিখোঁজ হবার আগে পরনে কি ছিল? স্যার, আমার স্ত্রী লাল রঙের একটা শাড়ি পরেছিল। হ্যাঁ স্যার, ও আমাদের ওরকমই একটা স্বপ্নের কথা বলেছিল। একজন মহিলার কথা, লাল শাড়ি পরা, একটা গান ছিল। কিন্তু স্যার, ওখানে তো এরকম কিছুই ছিল না। যেখানে আমরা গেছিলাম সেখানে তো এরকম কিছুই দেখতে পাইনি আমরা। আর এমনিতেও ও তো আমাদের সাথে পুরোটা সময় ছিল। আচ্ছা, এইরকম স্বপ্ন ওর কবে থেকে আসা শুরু হয়? মানে ট্রিপে যাওয়ার আগে নাকি তারপরে? স্যার, ট্রিপে যাওয়ার 2 দিন পর থেকে। কি হয়েছিল 2 দিন পরে? স্যার, ওখানে কয়েকজন শিকারী ছিল। ওনারা হঠাৎ করে আমাদের সামনে এসে আমাদের গান পয়েন্টে রাখেন। আর স্যার, আমরা তো খুব ভয় পেয়ে গেছিলাম।
আর জানেন কোমল বন্দুকটাকে এতটাই ভয় পেয়ে গেছিল যে ও কিছুক্ষণের জন্য পুরো ফ্রিজ হয়ে গেছিল আর তারপর অজ্ঞান হয়ে নিচে পড়ে গেল। ওই শিকারীরা তোমাদের বিরক্ত করেছিল, মানে মারপিট করেছিল বা হুমকি দিয়েছিল? না স্যার, আমাদের দেখে ওরাই তো ভয় পেয়ে গেছিল। ইনফ্যাক্ট যখন কোমল অজ্ঞান হয়ে যায় তখন তো ওরা পালিয়েই গেছিল। স্যার চার্চের আশেপাশে তো এরকম কোনো বাড়ি নেই। হ্যালো, চেষ্টা করলে কাজ হবে না, বুঝেছিস? রেজাল্ট চাই। থ্যাংক ইউ। স্যার বলছিল মার্কেট এরিয়াতে হয়তো এরকম বাড়ি পাওয়া যাবে। কিছু জানতে পারলে? না স্যার। স্যার। হ্যাঁ পূরবী? স্যার ঠিক সেরকমই বাড়ির খোঁজ পেয়েছি যেরকম আমরা খুঁজছিলাম। কোথায় এটা? জানি না এইসব কিছু কি হয়েছে নাকি হতে চলেছে। যদি কোমল বন্দুক দেখে ভয় পেয়ে গিয়ে তারপরে অজ্ঞান হয়ে যায় আর তারপর এই স্বপ্ন দেখে, তাহলে কি ওই খুনের সঙ্গে জড়িত আছে? স্যার এখনো এটাই বুঝতে পারছি না এগুলো বাস্তব না স্বপ্ন। বিশ্বাসই করতে পারছি না, ঠিক এরকম জায়গায় ওই পেন্টিং এ ছিল। স্যার কাগজে যে রেকর্ড আছে সেটা অনুযায়ী এটাকে ঝিলমহল বলা হয়। এই ঝিলমহল কোমলের স্বপ্নে কেন আসছে? এমন কি ব্যাপার আছে এই জায়গায় যে এই জায়গাটাও স্বপ্নে আসছে? আচ্ছা, এর মালিককে ডেকেছো? হ্যাঁ স্যার, আমি বাড়িটার মালিককে ফোন করে দিয়েছি। পুলিশ এখানে? এরা এখানে কি করছে? নমস্কার স্যার, আপনি এখানে? আমরা এখানে কিছু ইনভেস্টিগেশন করতে এসেছি, কিন্তু তুমি এখানে কি করছো? একে? স্যার আমার নাম অভয়, আমি এই জায়গাটার মালিক। হ্যাঁ স্যার। স্যার এনার স্ত্রী নিখোঁজ হয়েছেন। ওনার গাড়িটা এখান থেকে 2 কিলোমিটার দূরে পাওয়া গেছে আর ওনার মোবাইল লোকেশন এই জায়গাটা দেখাচ্ছে বলে এসেছি। ও, আমরাও এখানে একটা মার্ডারের তদন্ত করতে এসেছি। কোনো একজন মহিলার খুন হয়েছে এখানে, যে লাল শাড়ি পরেছিল। স্যার কি বললেন আপনি? এমন একজন মহিলার মার্ডার হয়েছে যে লাল রঙের শাড়ি পরেছিল? হ্যাঁ স্যার, লাল রঙের শাড়ি তো আমার স্ত্রী অন্বেষাও পরেছিল। বাড়ির তল্লাশি নাও তাড়াতাড়ি। বাড়ি পুরনো, সিন্ধুকও পুরনো, তালা নতুন।
কি এইটা কি হয়ে গেল অন্বেষা? কে মারলো তোমাকে এইভাবে? কোমল আর ওর মা বাবাকে ডাকো, আর ডক্টর সালুকেও। মনে হচ্ছে কোমল একে খুন হতে দেখেছিল নিজের স্বপ্নে। স্যার, স্যার, আপনি এক্ষুনি কোমলের নাম বললেন? ওই মালা আর যশবন্তের মেয়ে কোমল? হ্যাঁ। কি ও তাহলে আমার অন্বেষার খুন হতে দেখেছে? তুমি এদের সবাইকে চেনো? হ্যাঁ স্যার, খুব ভালোভাবেই। একে অপরকে চেনে? এটা কি ব্যাপার? কি হয়েছে স্যার? 1 মিনিট, তুমি যাও, আমি আসছি। হ্যাঁ। হ্যালো, কোমল, যদি তুমি জানতে যে আমার অন্বেষার খুন হয়ে গেছে তাহলে তুমি আমাকে বললে না কেন? আর এখন চুপ করে দাঁড়িয়ে আছো কেন? আর তোমরা কি দেখছো হাঁ করে? আর মালা, তুমি তো অন্বেষার বান্ধবী ছিলে। তোমাকে তো কোমল নিশ্চয়ই বলেছিল, তাহলে তুমি আমাকে বললে না কেন যে আমার অন্বেষা মারা গেছে? আমারও তো মাথায় কিছু ঢুকছে না অভয়। আরে কোমল কিভাবে অন্বেষাকে খুন হতে দেখলো বুঝছি না, তাও আবার খুন হওয়ার আগে। মানে তুমি কি বলতে চাইছো? অভয়, কোমল গত 1 মাস ধরে একটা স্বপ্ন দেখছে। লাল রঙের শাড়ি পরা একটা মহিলা খুন হচ্ছে। আমরা মনে করেছি এমনি ভুল বকছে। স্যার, ইনি সেই মহিলা নন। কি? কোমল, একটু ভালো করে দেখো। লাল শাড়ি যেমন তুমি দেখেছিলে, আর এই জায়গাটাও তো সেই একই রকম যেটা তুমি স্বপ্নে দেখেছিলে। স্যার, এই জায়গাটা তো সেটাই, কিন্তু অন্বেষা আন্টি উনি নন যিনি আমার স্বপ্নে আসতেন। তাছাড়াও ওই মহিলাকে তো গুলি করে খুন করা হয়েছে। এনার তো গলা কাটা। একদম সত্যি বলছে দয়া। এই বাচ্চা মেয়েটা কোমল একদম ঠিক কথা বলছে। এটা সেই মহিলা নয় যাকে ও খুন হতে দেখেছে। কিন্তু ডক্টর সালুকে, আপনি এখানে আসবার সময় নিচে আমি রক্ত দেখেছি, ধুলোয় মেশা। আমার মনে হয় এখানে অনেক বছর আগে কেউ খুন হয়েছিল। স্যার, তার মানে এখানে আরো একটা খুন হয়েছে? হতে পারে। আর সেও লাল শাড়ি পরেছিল, আর ওকে মারা হয়েছিল গুলি করে। পুরবি, ফ্রেডি, ঘরটা আর একবার তল্লাশি নাও। এতক্ষণ ধরে কোমল যা বলেছে তা সবটাই সত্যি হয়েছে। এটাও সত্যি হতে পারে। স্যার, এই মেয়েটা সবকিছু জানে স্যার, আমি জোর গলায় বলতে পারি। কিন্তু ও কিছুই বললো না আমাদেরকে। 1 মাস আগে নাকি ও স্বপ্ন দেখেছে যে কোনো মহিলার মার্ডার হয়ে যাচ্ছে। ও বাহানা বানাচ্ছে স্যার, অ্যাক্টিং করছে ও।
স্যার আপনি জিজ্ঞেস করুন ওকে যে কে মেরেছে আমার অন্বেষাকে। অভয় কোমল যে মেয়েটাকে স্বপ্নে মরতে দেখেছে সেটা অন্বেষা নয়। না স্যার, আমি বিশ্বাস করি না ওর এই কথায়। আমার তো মনে হচ্ছে যে ওই মেরেছে আমার স্ত্রীকে। কেন মারবে কোমল অন্বেষাকে? কেন মারবে? কি পাবে ওকে মেরে? অভয় শেষবার যখন অন্বেষার সঙ্গে দেখা করেছিলে তখন ওই সময় ব্যবহার কেমন ছিল? কোনো কথা নিয়ে ডিস্টার্ব ছিল বা ব্যবহার অদ্ভুত ছিল? হ্যাঁ স্যার, একটু ডিস্টার্ব ছিল ও স্যার। ডিস্টার্ব ছিল? কি ব্যাপারে? স্যার আসলে হঠাৎ করে আমাদের ব্যবসাটা বন্ধ হয়ে গেছিল, পুরো নিঃস্ব হয়ে গেলাম আমরা, সব শেষ হয়ে গেল আমাদের। স্যার অন্বেষা বলল যে সবকিছু ঠিক হয়ে যাবে অভয়, সব ঠিক হয়ে যাবে। টাকা সংক্রান্ত বিষয়ে কথা ছিল স্যার ওর সাথে। টাকা? পঙ্কজ, এই মুহূর্তে তুমি অন্বেষার কল ডিটেলস বার করো। জানো কে কে কল করতো ওকে, আর কি ধরনের লোকেদের সঙ্গে ও বেশি কথা বলতো ফোনে, ঠিক আছে? আরও ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ডের ডিটেলসও বার করো। এই অন্বেষার খুন কোনো পুরনো অপরাধের সঙ্গে যুক্ত। স্যার ভিতরে কিছু নেই। যদি আরো একটা খুন হতো তাহলে কিছু না কিছু তো পাওয়াই যেত, কিন্তু কিছুই নেই। এমনও তো হতে পারে যে খুন করে লাশটাকে কোথাও ফেলে দিয়েছে কিংবা পুড়িয়ে দিয়েছে। এক মিনিট, সিমেন্ট হতে পারে লাশটাকে কোথাও পুঁতে দেওয়া হয়েছিল, কারণ কোমলের ওই স্কেচে সিমেন্টের সলিউশন ছিল। তাহলে কোথাও একটা কাজ করো, এই বাড়িতে দেখো এমন কোন জায়গা আছে যেখানে খুব শীঘ্রই সিমেন্টের কাজ হচ্ছে। যাও তাড়াতাড়ি। পুরবি, ফ্রেডি, হ্যাঁ স্যার। এই দেওয়ালটা অন্য দেওয়ালের থেকে আলাদা। এখানে এই প্লাস্টারগুলো ফেটে গেছে, আর এই দেওয়ালটা একদম পরিষ্কার। এই দেওয়ালে কিছু গন্ডগোল আছে, এই দেওয়ালটা ভাঙতে হবে। মনে হচ্ছে স্যার দেওয়ালে কিছু একটা আছে। এই দেখো, এখানে একটা কঙ্কাল পড়ে আছে। কঙ্কাল? বুঝে উঠতে পারছি না যে একটা মেয়ে যে ঝিলমহলে যায়নি, যে কোনোদিন লাল শাড়ি পরা মহিলাকে খুন হতে দেখেইনি, সে এই ধরনের স্বপ্ন দেখে কি করে? ওই সব জানছে কি করে?
আর আমরা ওর কথাটা মিথ্যে প্রমাণ করতে পারি না স্যার, কারণ ও যা যা বলেছে তার প্রমাণ পেয়েছি আমরা। সেই জন্যই তো আমার খটকা লাগছে যে ও অন্বেষাকে খুন হতে দেখেইনি। স্যার, কোমলের ডাক্তারের সঙ্গে আমি কথা বলেছি, তো উনি বলছেন যে এরকম মানসিক অবস্থায় ওর সঙ্গে আমরা রিগ্রেশন সেশন করতে পারবো না। রিগ্রেশন সেশন করতে পারবো না কেন? উনি বলছেন ও অসুস্থ হয়ে পড়তে পারে, ওর মাথায় যদি কোনো চাপ পড়ে যায় তো। আমি ওনাকে বললাম যে আমরা এটা কি করে বুঝবো যে ও যে স্বপ্নের কথা বলেছে সেটা কি, ও কি করে বলছে। তো উনি বললেন যেটাকে লিউসিড ড্রিমিং বলে। এটা কোনো মানসিক রোগ নয়, কোনো কল্পনাও নয় স্যার, এটা আসলে একটা মানসিক পরিস্থিতি। লিউসিড ড্রিমিং? সালুকে হয়তো আমি ভুল বলছি না। লিউসিড ড্রিমিং তাকেই বলে যখন কোনো লোক স্বপ্ন দেখে, সেটা কখনো তার বাস্তবে ঘটেছিল। ইউ আর রাইট স্যার, এই কেসেও ঠিক সেটাই ঘটেছে। এটা একটা সত্যি ঘটনা, আর এই মেয়েটা সেই ঘটনার একটা অংশ, তাই ওর স্বপ্নে এসেছে। এই মেয়েটা যদি এই ঘটনার সাক্ষী হয় তাহলেও আমাদের বলছে না কেন? ও এটা কেন বলছে যে ওই জায়গাটা জানে না, ও খুন হতে দেখেনি? সেটাই তো প্রবলেম দয়া, এইটাই বুঝতে পারছি না মেয়েটা সব করছে কেন। এই কিছু লুকিয়েও রাখছে আবার বলছেও। একবার যদি এই কঙ্কালটার ব্যাপারে আমরা জানতে পারি না যে এটা কার ছিল। বস, এই কঙ্কালটা একজন মহিলার, যার বয়স 38 থেকে 40 বছর। আর কার্বন রেটিং এ জানা গেছে যে এই কঙ্কালটা 10 বছরের পুরনো। কি মানে ওর খুন 10 বছর আগেই হয়েছিল? যে খুনটা 10 বছর আগে হয়েছিল ওর স্বপ্ন কোমল এখন কি করে দেখছে? এটা কি করে সম্ভব স্যার? এইটাই হয়েছে দয়া। আর বস, এই মহিলার মৃত্যু হয়েছে গুলি লাগার কারণে। এ দেখো এখানে, এই পাঁজরের হাড়ে এইখানে গুলি লেগেছিল। আর স্যার ওই রক্ত মাখা যে আঙুলের ছাপটা ছিল ঝিলমহলে, ওটা কার ছিল? সেটাও এই মহিলার। ডিএনএ ম্যাচ করে গেছে। আচ্ছা সালুকে, তুমি এর ফেস রিকনস্ট্রাকশন করতে পারবে? হ্যাঁ, আমি চেষ্টা করছি বস। তো আরো কিছু বলুন যাতে এই মহিলার ব্যাপারে আমরা আরো কিছু জানতে পারি। হ্যাঁ, এর দাঁত থেকে কিছু জানা যেতে পারে। বস, এই মহিলা জিঞ্জিভাইটিস রোগের পেশেন্ট। আর এই রোগের পেশেন্ট বেশিরভাগ নিজের জন্য মাড়ির ডেঞ্চার বানিয়ে রাখে। যদিও 10 বছর হয়ে গেছে, তবুও জানতে পারা যাবে যে হয়তো কোনোদিন ইনি ডেঞ্চার বানিয়েছিলেন। একটা কাজ করো, অভয় আর কোমলের পরিবারের মধ্যে থেকে খোঁজ নাও যে কোনো মহিলার এই রোগ ছিল কিনা। আশ্চর্য, কি বলছেন আপনি? কোমল যেটা স্বপ্নের মধ্যে খুন হতে দেখেছে সেটা তো 10 বছর আগে ঘটে গেছে, তাও তো এই ঝিলমহলে। হ্যাঁ, আর আমাদের মনে হয় কোমল সেই সময় ওখানে ছিল যখন এই খুনটা হচ্ছিল। অফিসার, 10 বছর আগে কোমলের 7 বছর বয়স। একটা 7 বছরের বাচ্চা সেখানে গিয়ে কি করবে? সেটা তো আমরাও জানতে চাইছি, যে একটা 7 বছরের মেয়ে এখান থেকে 50 কিলোমিটার দূরে ঝিলমহলে কি করে পৌঁছলো। একা তো নিশ্চয়ই যাবে না, গেলে নিশ্চয়ই কারো সঙ্গেই যাবে। অফিসার, কোমল যখন ছোট ছিল আমাদের সাথে বাইরে যেত, আর আমার এটাও মনে পড়ছে না যে আমি কখনো ওকে ঝিলমহলে নিয়ে গেছি। আর এমনিতেও ঝিলমহল 15 বছর ধরে বন্ধ পড়ে আছে। আর কখনো কখনো রুমা দেবীর সঙ্গে ঘুরতে যেত। সেটাকে রুমা দেবী কোমলের দিদা, উনিও দেখাশুনো করতেন। এখন কোথায় ও? 9 বছর আগেও কাজ ছেড়ে দিয়েছে। ওর অ্যাড্রেস, ফোন নাম্বার কিছু তো আছে আপনার কাছে? হ্যাঁ আছে, দিচ্ছি। এই ড্রাইভার কতদিন ধরে আপনার কাছে কাজ করছে? ওকে পুরনো? আরে হ্যাঁ, পুরনো। কতদিন ধরে কাজ করছো? বেশ কয়েক বছর কাজ করছি স্যার। কখনো কোমল ম্যাডামকে ঝিলমহলে নিয়ে গেছো? না স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, এখনো এখানেই আছি স্যার। আচ্ছা, ওকে ওকে স্যার। ইয়া মিস্টার যশবন্ত, আপনাকে এখনই আমাদের সঙ্গে যেতে হবে। কোথায়? এটা 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 হতে পারে না, এসব মিথ্যে, সব মিথ্যে। আপনারা সব মিথ্যে বলছেন আমায়। মিথ্যে কথা বলছো তুমি। সব জানার পরেও তুমি আমাদের বোকা বানাতে চাইছিলে। আমি কেন করবো আপনাদের মিসগাইড? কেন বলনি?
যে মহিলাকে কোমল খুন হতে দেখেছিল তাকে তুমি চিনতে? আসলে স্যার আমি ঠিক জানতাম না যে কোমল যে মহিলাকে খুন হতে দেখেছিল সে তার মা হয়, কল্পনা। আমরা ওই স্কেলিটনের ডেন্টাল ক্লাস থেকে জানতে পেরেছিলাম যে ডক্টরের কাছ থেকে কল্পনা নিজের ডেন্টাল ট্রিটমেন্ট করাতো সেই বলল যে ওই মেয়েটা তোমার পরিবারের ছিল, তোমার স্ত্রী কল্পনা যশবন্ত। আপনাকে হাত জোর করে বলছি স্যার, প্লিজ কোমলকে বলবেন না যে ওর মাকে খুন হতে দেখেছিল। প্লিজ বলবেন না স্যার, প্লিজ, এটা রিকোয়েস্ট আমার। ঠিক আছে, তাহলে সত্যিটা কি বলে ফেলো। তোমার স্ত্রীকে কে খুন করেছে আর কেন? আর এই কথাটা তুমি আমাদের কাছে কেন লুকুলে? আমার এটা জানা নেই স্যার, ব্যাস শুধু এটাই জানি যে কল্পনা অনেক বছর আগে আমায় ডিভোর্স দিয়েও আমার ছেড়ে চলে গেছে। কেন? ওর সাথে কারো প্রেম হয়ে গেছিল, ব্যাস 3 বছরের কোমলকে আমার কাছে ছেড়ে চলে গেল। আর তখন থেকে কোমলকে মালাই মানুষ করছে। কোমল কি জানে যে মালা ওর সৎ মা? না, সেটা জানে না ও। এই কল্পনা যশবন্তকে ডিভোর্স দিয়ে কোথাও চলে গিয়েছিল, তো তাহলে ও ঝিলমহলে এসে মরে গেল কি করে? আর ওর খুনের সময় কোমল কি করে দেখলো? অনেক কিছু জানি আমি, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করলে তবে না। যখন আমি ওদের বলতে চেষ্টা করলাম, ওরা আমাকে চাকরি থেকে তাড়িয়ে দিল। চাকরি থেকে বের করে দিয়েছে? কেন কেন বের করেছিল? আসলে হয়েছে কি, একবার যখন কোমল বাইরে থেকে ঘুরে ফিরেছিল তখন খুব চুপচাপ হয়ে গেছিল। আমি জিজ্ঞাসা করেছিলাম কি হয়েছে, কিন্তু কোমল আমাকে কিছুই বলেনি। আর তার ঠিক 2 দিন পরে ওই ড্রাইভার সম্পদ সম্পদ পড়ে যাওয়ার জন্য ওর মাথায় আঘাত লাগে আর ও স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। এই কথাটা আমি সাহেবকে আর ম্যাডামকে বলেছিলাম, কিন্তু ওনারা আমাকেই চুপ করিয়ে দিলেন আর তারপর চাকরি থেকে তাড়িয়ে দিলেন। সেদিন কোমল ঘুরতে বাইরে গিয়েছিল, ফিরে আসার পর থেকে চুপচাপ। আর তারপর কেউ ওকে সিঁড়ি থেকে ধাক্কা দেয়, ও স্মৃতিশক্তি হারায়। আর কয়েক বছর বাদে হঠাৎ করে কেউ একজন এসে কোমলের দিকে বন্দুক তাক করে। কোমল অজ্ঞান হয়ে যায়। জ্ঞান আসার পরে ওর ওই মার্ডারের স্বপ্ন আসা শুরু হয়ে যায়। ইন্টারেস্টিং। আচ্ছা, কোমল ফিরে আসার পর যে চুপচাপ ছিল, ও কার সাথে ফিরেছিল? বিকাশ বাবুর সাথে। যেখানে কল্পনার খুন হয়েছিল 10 বছর পরে ঠিক সেরকম ওই একই কাপড় পরা অন্বেষার ওখানে খুন হয়ে গেল। এটা কোনো কোইন্সিডেন্স হতে পারে না বস। হতে পারে 10 বছর আগে হওয়া খুনের সাক্ষীও, আর খুনি ওকে কোনো বাহানা করে ওখানে ডাকে আর ওকে খুন করে দেয়। আর এই অন্বেষা খুনিকে ব্ল্যাকমেল করার চেষ্টা করেছিল, তো ওকে রাস্তা থেকে সরিয়ে দিল। তাহলে তো কোমলকেও কেউ মেরে ফেলতে পারে। খুনি হয়তো ভাবছে ও স্মৃতিশক্তি যদি আবার ফিরে আসে, ওকে নিশ্চয়ই মারার চেষ্টা করবে। আরে মা তো বলেছিল বিউরো যেতে, বাবা ওখানেই আছে। তুমি তো অন্য কোথাও নিয়ে যাচ্ছ। ঠিক বলেছ, আমি তোমাকে অন্য কোথাও নিয়ে যাচ্ছি। কোথায় নিয়ে যাচ্ছি? তোমাকে তোমার মায়ের কাছে। কেন বাজে কথা বকছো? মা তো বাড়িতে। মালা, ও তোমার আসল মা নয়। তোমার আসল মা সে হলো কল্পনা। 10 বছর আগে তুমি যাকে খুন হতে দেখেছ। কি? আর এখন তোমার পালা। আর খবরে আসবে কোমলের অ্যাক্সিডেন্টে মৃত্যু। বেশি চালাকি করো না। কেউ আছেন? কোমল, সিআইডি। এই চল বাইরে আয়, চল বাইরে আয়। কোমলকে বাড়িতে পৌঁছে দিয়ে তুই এইসব কার কথায় করছিস? হ্যাঁ বল। হ্যাঁ, বিকাশ স্যার।
হয়েছে তোমার বিকাশ? কথা বলো দাদা, একটু তাড়াতাড়ি করুন। জানি না কি হয়েছে স্যার। অফিস থেকে মিটিং এর পর এসেই অজ্ঞান হয়ে গেছে। নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও। তাড়াতাড়ি করুন দাদা। একে তো বীজ দেওয়া হয়েছে, কিন্তু ওকে কে বীজ দিল? আমরা তো ভাবছিলাম যে বিকাশই খুনি, শেষে বিকাশই শিকার হয়ে গেল। তার মানে খুনি অন্য কেউ হবে। কে হতে পারে? স্যার, আচ্ছা যশবন্ত নয় তো? বউ ছেড়ে পালিয়ে গেছিল, তাই বদলা নেওয়ার জন্য সুযোগ বুঝে ঝিলমহলে ডেকে নিয়েছে ওকে আর মেরে দিয়েছে। মালাও হতে পারে। ওরা হয়তো ভয় হচ্ছিল যে কল্পনা যদি ফিরে আসে, সেই জন্য রাস্তা থেকে সরানোর জন্য ওকে খুন করে দিয়েছে। আর অন্বেষা? অন্বেষাকে কেন মারা হলো? স্যার, অভয় আর যশবন্ত একসাথে বিজনেস করছিল। হতে পারে অন্বেষা কিছু জেনে গেছিল যেটা ওর জানা উচিত ছিল না, তাই মুখ বন্ধ করে দিয়েছে ওর সারা জীবনের জন্য। এই সব প্রশ্নের উত্তর পাওয়ার জন্য একটাই উপায় আছে। একটা উপায় আছে। কি কি স্যার? কোমলের সাইকো অ্যানালাইসিস, রিগ্রেশন টেস্ট করতে হবে কোমলের। 10 বছর পিছিয়ে নিয়ে যেতে হবে ওকে, যখন ও 7 বছর বয়স ছিল। তারপর ওকে প্রশ্ন করব, দেখি কি উত্তর পাওয়া যায়। কিন্তু স্যার, সমস্ত সাইকিয়াট্রিস্ট, ডক্টর সালুকে সবাই তো বারণ করেছেন ওর সঙ্গে টেস্টটা না করার জন্য। এর জন্য ওর বিপদ হতে পারে স্যার। অভিজিৎ, করতে হবে মানে করতেই হবে, তারপর দেখা যাবে। কে মেরেছে ওই মহিলাকে কোমল? বলো কোমল। মা, মায়ের হাতে বন্দুক। এটা শোনার আগে মরে যায়নি কেন? যেই মেয়েকে আমি এত ভালোবেসেছি, তার অভিযোগ আজ আমার উপরে। এটা অভিযোগ নয় ম্যাডাম, এটাই বাস্তব। এই সব মিথ্যে। কি করেছেন আমার মেয়েটার সাথে? কি করেছেন বলুন? হ্যাঁ, হতে পারে আমি ওর সৎ মা, আমি ওকে নিজের মেয়ের থেকেও বেশি ভালোবেসেছি। তাহলে আপনার সৎ মেয়ে আপনাকে কেন ব্লেম দিচ্ছে? অফিসার, আমি জানি না কোমল কেন আমাকে দোষারোপ করছে। আমি সত্যিই জানি না। আমি স্বপ্নেও কোমলের ব্যাপারে কখনো খারাপ চাইনি, কখনো না। কে মেরেছে ওই মহিলাকে ঝিলমহলে 10 বছর আগে? অভয়ঙ্কা, অভয় আঙ্কেলের হাতে বন্দুক। না, তোমরা সবাই মিলে আমাকে ফাঁসানোর চেষ্টা করছো। এটা ওই 3 জনের প্ল্যান, মা, বাবা আর মেয়ের, যার মধ্যে তোমরাও শামিল রয়েছো। একটা কথা বলুন, কোন এমন বোকা মানুষ হবে যে নিজের স্ত্রীকে মেরে নিজের বাড়িতেই পুঁতে রাখবে বলুন? আর আমি ওই কল্পনাকে কেন মারতে যাব? আর আমি তো ওকে ইনফ্যাক্ট চিনতামও না। কোমল, 10 বছর আগে ঝিলমহলে তুমি কাকে দেখেছিলে? কে মেরেছে ওই মহিলাকে? বাবা, আমি বাবাকে দেখেছি। বাবা একটা বন্দুক হাতে। আরে মিথ্যে কথা বলছো। ওখানে কিভাবে দেখতে পারে ও আমাকে? কারণ আমি তো তখন নিউ ইয়র্ক যাচ্ছিলাম, আমি ফ্লাইটে ছিলাম। ও বিকাশকে দেখে থাকবে ওই ঝিলমহলে। যশবন্ত বাবু, আপনি কি করে জানলেন যে বিকাশ ঝিলমহলে ছিল আর ওই কল্পনাকে মেরেছে? হেসে গেলেন না? হ্যাঁ, আমরা কোনো রিগ্রেশন সেশন করিনি কোমলের সঙ্গে। এটা তো শুধু একটা নাটক ছিল সত্যিটা বের করার জন্য। আর আপনি সত্যিটা বলে ফেললেন। হ্যাঁ, তাহলে এবার
এটাও বলে ফেলুন। কেন মেরেছেন আপনি কল্পনাকে? কেন মেরেছেন? কল্পনা ফিরে আসতে চাইছিল, আর ও ফিরে এলে প্রথমত আমি তো মালাকে হারাতাম, আর দ্বিতীয়ত কল্পনার সমস্ত প্রপার্টি যা কোমলের নামে ছিল আমার হাত থেকে বেরিয়ে যেত। কেমন বাবা আপনি? বাবারা তো সন্তানের জন্য পৃথিবীর সমস্ত সম্পদ এক করে, আর আপনি নিজের মেয়ের সম্পত্তি কেড়ে নিতে চাইছিলেন। বাহ! আমি কোমলের আসল বাবা নই। মানে? আমি কল্পনাকে শুধু ওর প্রপার্টির জন্যই বিয়ে করেছিলাম। কোমল আসলে কল্পনার আগের স্বামীর সন্তান, আর এই কথাটা শুধু আমি আর কল্পনাই জানতাম। আর কিছুদিন একসাথে থাকার পরে কল্পনা তোমাকে ডিভোর্স দিয়ে দিল। ডিভোর্স দেওয়ার জন্য আমি কিছু শর্ত রেখেছিলাম। আমি বলেছিলাম ডিভোর্স পেপারে আমি তখনই সই করব যখন ও আমায় সমস্ত প্রপার্টি দিয়ে দেবে, কিন্তু ও তো ভীষণ চালাক ছিল। ও তো উল্টে অন্য শর্ত রাখলো। আমায় বলল কি ও সমস্ত প্রপার্টি কোমলের নামে করে দেবে। যতদিন আমি কোমলকে দেখাশোনা করব ওই সম্পত্তি আমার থাকবে। আর ও নিজেই কোমলকে ছেড়ে চলে গেল অন্য কারোর সাথে। আর 2-3 বছর পর হঠাৎ আমায় ফোন করে বলতে চাইলো কি যে ও ফিরে আসতে চায় আমার কাছে, কোমলের কাছে, কোমলের প্রপার্টির কাছে। তুমি কল্পনাকে মারলে কি করে? আমি আমার পুরনো বন্ধুদের এক জায়গায় ডাকি, বিকাশ, অন্বেষা আর ড্রাইভার সম্পদ। আর কল্পনাকে মিষ্টি করে ফোন করে বললাম যে ও যেন তাড়াতাড়ি ঝিলমহলে চলে আসে, ইম্পর্টেন্ট ব্যাপার ডিসকাস করব। আর কল্পনা ঝিলমহলে চলে আসে, আর আপনি ওকে মেরে দিলেন। আমি ওকে মারিনি, বিকাশ আর অন্বেষা মেরে থাকবে। আমি তো নিউ ইয়র্কের ফ্লাইটে ছিলাম। কোমল মধ্যখানে কোথা থেকে এলো? ও খুন হতে কি করে দেখলো? প্রচন্ড একরকমই। বিকাশ যখন ঝিলমহলের জন্য রওনা হলো তখন কোমলও জিদ ধরলো যে ও সঙ্গে যাবে বিকাশে। তখন বাধ্য হয়ে ওকে নিয়ে আসতে হলো। বিকাশ ওকে একটা আইসক্রিম দিল আর ওকে বললো যে তুমি গাড়িতেই বসো। আর বিকাশ গাড়ির দরজাটা লক করতে ভুলে গেল, আর কোমল পিছন পিছন এসে সবকিছু দেখে ফেললো। বাঁচাও! 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 আর ধরা পড়ার ভয়ে তুমি ওকে সম্পদকে দিয়ে ধাক্কা মারিয়ে দিলে। ও বেঁচে তো গেল, কিন্তু ওর স্মৃতিশক্তি চলে গেল। স্মৃতিশক্তি চলে যাওয়ার কারণে আমার রাস্তাটা পরিষ্কার হয়ে গেল, আর পথের কাঁটাটাও দূর হয়ে গেল। তাহলে তুমি অন্বেষাকে কেন মারতে গেলে? অন্বেষার বিজনেসটা ভালো চলছিল না। ও আমায় ব্ল্যাকমেল করা শুরু করে দিল। বলতে লাগলো কি কল্পনার মৃত্যুর ব্যাপারে সবাইকে বলে দেবে। বাধ্য হয়ে ওকেও মারতে হলো। আমার অন্বেষাকে তুই মেরেছিস? তোকে আমি ছাড়বো না আজকে। বন্ধু হয়ে এরকম প্রতারণা করলি তুই? বাহ যশবন্ত, বাহ! একটা অপরাধ ঢাকতে গিয়ে আপনি 3-3টে অপরাধ করলেন। নিজের স্ত্রীকে খুন করলেন, বন্ধুদেরকেও খুন করলেন, আর নিজের মেয়েকেও 2বার মারার চেষ্টা করেছিলেন শুধু টাকার জন্য। আইন আপনাকে কোনোদিন ক্ষমা করবে না। আপনার তো কঠোরতম শাস্তি হবে, ফাঁসি হবে আপনার, ফাঁসি।